নমস্কার, আমি পায়েল। আর শুরুতেই নজর রাখতেই হবে যে দেশে করোনার মানচিত্র এই মুহূর্তে কি বলছে, কারণ হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই নিয়ে জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সমাদৃতা। অপরদিকে কলকাতা বিমানবন্দরে কোয়ারেন্টাইন সেন্টার চালু হচ্ছে, কিভাবে হচ্ছে তা নিয়ে কথা বলবো। অনুপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এবং 28শে মে থেকে কলকাতায় উড়ান পরিষেবা শুরু হয়েছে, এ নিয়েও জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কসবা থেকে শালিনী দত্ত। তবে শুরুতেই একবার নজর রাখতে হচ্ছে দেশের নিরিখে করোনা মানচিত্র ঠিক এই মুহূর্তে কি বলছে, জানবো সমাদৃতার কাছ থেকে। সমাদৃতা, করোনা ওয়াল কি বলছে এই মুহূর্তে? সরাসরি করোনা ওয়ালেই চলে যাব আমি। এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে দেশে আক্রান্তের সংখ্যা কিন্তু 1,45,380 এবং গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যাটা দাঁড়িয়েছে 6,535 জন। অর্থাৎ গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 6,535 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 146 জনের, যার ফলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 4,167। এবং একই সঙ্গে তোমাকে একটা ভালো খবর জানিয়ে রাখতে চাইবো, রিকভারও করেছেন অনেকে। 60,490 জন রিকভার করেছেন, যার মধ্যে গত 24 ঘন্টায় 2,770 জন রিকভার করেছেন। তবে সব থেকে বেশি কিন্তু ভাবাচ্ছে এই মুহূর্তে পায়েল আক্রান্তের সংখ্যাটা। আমরা দেখেছি এর আগের 24 ঘন্টায় প্রায় 7,000 ছুঁই ছিল আক্রান্তের সংখ্যা। এই 24 ঘন্টা অর্থাৎ গত 24 ঘন্টায় সেই সংখ্যাটা 6,535, যা যথারীতি উদ্বেগ বাড়াচ্ছে। একেবারে ধন্যবাদ সমাদৃতা। যেভাবে একদিনে রেকর্ড সংখ্যা করোনা আক্রান্ত হচ্ছে তা অবশ্যই একটা উৎকণ্ঠা তো তৈরি করছে। এর আগে আমরা যেমনটা দেখেছি শুক্রবার, শনিবার এবং রবিবার প্রতিদিনই সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কখনো 6,000, কখনো 6,500, আবার কখনো 6,700 বেড়েই চলেছে। ব্যতিক্রম হয়নি আজকেও। দেশে কোভিড-19 সংক্রমণের গ্রাফ চিন্তা বাড়াচ্ছে। তবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জুনের দিকেই তাকে, তাদের আশঙ্কা জুনে পরিস্থিতি আরো খারাপ হবে। তালা এখনো পুরোপুরি খোলা হয়নি, তাতেই এক রাশ আশঙ্কা। গত সপ্তাহে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বেড়েছে কোভিড-19 আক্রান্তের সংখ্যা। আগামী কয়েকদিনও একই ট্রেন্ড থাকবে বলে মনে করছেন চিকিৎসক ও সংক্রমণ বিশেষজ্ঞরা। তবে তাদের বক্তব্য, আসল চ্যালেঞ্জ আসছে জুন মাসে। সংক্রমণের ধাক্কা সব হিসেব উল্টে দিতে পারে। কেন জুনে সংক্রমণ বাড়ার আশঙ্কা? ইটালি, ইরান, স্পেনের মতো দেশের দৃষ্টান্ত দেখে পরিস্থিতি আঁচ করার চেষ্টায় বিশেষজ্ঞরা। তারা জানাচ্ছেন, লকডাউন শিথিলের পর অধিকাংশ দেশেই সংক্রমণ বেড়েছে। ইরানে লকডাউনের সময় সংক্রমণের হার অনেক কমে যায়, লকডাউন শিথিল হতেই সংক্রমণ বাড়তে থাকে। দক্ষিণ কোরিয়াতেও একই ঘটনা, লকডাউন শিথিল হওয়ার পর সংক্রমণের হার বেড়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটাই স্বাভাবিক। লকডাউন ওঠার পর সংক্রমণ রোখাটাই প্রশাসনের কাছে মূল চ্যালেঞ্জ। এক্ষেত্রে যে ব্যাপক পরিকল্পনা ও সতর্কতার প্রয়োজন, ভারতের মতো দেশে কি তা সম্ভব? হয়তো সম্ভব নয়। আর তাই জুন মাসে ভারতে সংক্রমণ সর্বোচ্চ হওয়ার আশঙ্কা। ভারতে লকডাউন পুরোপুরি ওঠেনি, আংশিক ছাড় দেওয়া হয়েছে মাত্র। গণপরিবহন সেভাবে চালুও হয়নি, অনেক অফিস কাছারিও বন্ধ। তাহলে গত কয়েকদিনে ভারতে যেভাবে সংক্রমণের হার বাড়ল, তা কি লকডাউন শিথিল করার ফল? বিশেষজ্ঞরা তা মানছেন না। তাদের দাবি, গত 4 দিনে স্বাভাবিক নিয়মেই সংক্রমণ বেড়েছে। লকডাউন শিথিল করার ফলে সংক্রমণ কতটা বাড়ল তা জুনের প্রথম থেকে স্পষ্ট হতে শুরু করবে। জুন মাসে নতুন করে পরীক্ষা, নতুন করে চ্যালেঞ্জ। বিপুল সংক্রামিত রোগীর চিকিৎসার পরিকাঠামো তৈরি করাও একই রকম চ্যালেঞ্জিং। এবার পরিস্থিতি একেবারে আলাদা, চ্যালেঞ্জও অনেকটাই কঠিন। নিউজ 18 বাংলা। চ্যালেঞ্জ রয়েছে, আর এরই মধ্যে আকাশপথ খুলে গিয়েছে গতকাল থেকে। যদিও আমফানে ধাক্কা সামলে আগামী বৃহস্পতিবার থেকে কলকাতা থেকে বিমান উঠবে এবং তার আগে কলকাতা বিমানবন্দরে পুরনো টার্মিনালে তৈরি করা হচ্ছে কোয়ারেন্টাইন সেন্টার। কথা বলবো। অনুপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে, পাশাপাশি শালিনী দত্ত রয়েছে। শুরুতে আমি অনুপের কাছে যাবো। অনুপ, কোয়ারেন্টাইন সেন্টার করা হচ্ছে, সেক্ষেত্রে কিভাবে কাজ হচ্ছে, এই মুহূর্তে তৎপরতা কি নজরে আসছে? একেবারেই 28 তারিখ থেকে কিন্তু কলকাতা বিমানবন্দরে বিমান চলাচল পুরোপুরিভাবে হওয়ার কথা আছে, ডোমেস্টিক ফ্লাইট। সেই কারণে কলকাতা বিমানবন্দরের যে পুরনো টার্মিনাল, সেই টার্মিনালের ভিতরে ইতিমধ্যেই 400 বেডের ব্যবস্থা করা হয়েছে। ভিতরে কোয়ারেন্টাইন সেন্টার খোলা হচ্ছে এবং রাজ্যের তরফ থেকে যেমন কথা বলা হয়েছে, শুধুমাত্র এখনো পর্যন্ত কিন্তু বিমানবন্দরের ভিতরে যে পুরনো টার্মিনাল, সেই টার্মিনালে জোর কদমে কিন্তু ইতিমধ্যেই কাজ শুরু করেছে এবং কাজ প্রায় শেষের পর্যায়ে, এমনই কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত ডিজিসিএ শুধুমাত্র ছাড়পত্র মেলেনি। ছাড়পত্র মেলার পরেই এরা মনে করছে যে যেদিন থেকে কলকাতা বিমানবন্দরে ফ্লাইট চলাচল করবে, অর্থাৎ 28 তারিখ বৃহস্পতিবার,
বৃহস্পতিবার, সেদিন থেকে কিন্তু এই কোয়ারেন্টাইন খুলে যাবে। এবং বিমানবন্দরের ভিতরে যেমন একাধিক যে সমস্ত যারা আসবে, যে সমস্ত যাত্রী, তাদের যেমন থার্মাল স্ক্যানিং থেকে শুরু করে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে করোনার। সেই সমস্ত কোনো লক্ষণ বা কোনো কিছু থাকলে তবেই কিন্তু এই বিমানবন্দরের ভিতরে যে পুরনো টার্মিনাল, সেই টার্মিনালের ভিতরে তাকে কিন্তু কোয়ারেন্টাইন রাখার ব্যবস্থা করা হবে, এমনই কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে। একেবারে সেই কোয়ারেন্টাইন সেন্টার যে তৈরি হচ্ছে আপনাদেরকে ছবিও দেখাচ্ছি, এবং এই কোয়ারেন্টাইন সেন্টারে 400টিরও শয্যা থাকবে এমনটাই জানা যাচ্ছে। এবং যারা আসবেন যাত্রীরা, তাদের মধ্যে কোনো লক্ষণ বা উপসর্গ লক্ষ্য করা গেলেই তাদেরকে এই কোয়ারেন্টাইন সেন্টারে রাখা হবে, এবং যেখানে 400টি শয্যা রাখার বন্দোবস্ত করা হয়েছে। এবং এই মুহূর্তে রীতিমতো তৎপরতা নজরে আসছে, কারণ বৃহস্পতিবার থেকেই কলকাতায় বিমান পরিষেবা শুরু হচ্ছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন শালিনী দত্ত। শালিনী, গতকাল আমরা দেখেছিলাম যে লকডাউনের মধ্যে আকাশপথ খুলে গিয়েছিল, কিন্তু যেহেতু আমফানের জেরে কিছুটা সামনে উঠে আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে কলকাতা থেকে উড়ান পরিষেবা, সেক্ষেত্রে এই মুহূর্তে যথেষ্ট তৎপরতা রয়েছে। কি আপডেট রয়েছে একটু জানবো তোমার মাধ্যমে। দেখো পায়েল, আর দুদিন বাদেই কিন্তু ডোমেস্টিক ফ্লাইট শুরু হবে কলকাতা থেকে। এখন অবধি যা কথা আছে যে 28 তারিখ থেকেই এই শুরু হবে এই ডোমেস্টিক ফ্লাইট সার্ভিস কলকাতায়, যেটা 25 তারিখে শুরু হওয়ার কথা ছিল, সেটা পিছিয়ে এখন 28 তারিখ থেকে হবে। এবং সেই কারণে এই মুহূর্তে প্রচণ্ডভাবে একটা তৎপরতা রয়েছে গোটা কলকাতা বিমানবন্দরে। এবং থার্মাল স্ক্রিনিংয়ের থেকে শুরু করে সমস্ত ডিজিটাল ইকুইপমেন্টস যেগুলোর মাধ্যমে স্ক্রিনিং করা হবে বা চেকিং করা হবে, সেগুলো কিন্তু বারংবার চেক করা হচ্ছে। এবং সেটার বারংবার ডেমো চেকিং হচ্ছে, যাতে কোনো রকম সমস্যায় না পড়তে হয় এয়ারপোর্ট অথরিটিকে যখন এই পরিষেবা শুরু হবে। অবশ্যই এটাও মনে রাখতে হবে যে এটাও কিন্তু একটা আলোচনা এখন চলছে, যে প্রথমে যেটা আমরা জানতাম যে লিস্ট বেরিয়েছিল ডিজিসি এর তরফ থেকে, সেখানে কিন্তু দেখা গেছিল যে 85টা ফ্লাইট এই কলকাতা বিমানবন্দরে ওঠানামা করবে এই ডোমেস্টিক ফ্লাইট সার্ভিস শুরু হলে। কিন্তু এখন কিন্তু একটা কথাবার্তা চলছে এয়ারপোর্ট অথরিটির মধ্যে এবং ডিজিসি এর মধ্যে, যে হয়তো সেই নাম্বারটা একটু কমিয়ে নেওয়া হবে এবং 25টি ফ্লাইট এই আপাতত কিন্তু চালু করতে দেওয়া হবে কলকাতা বিমানবন্দর থেকে, যেহেতু এই কোভিড-19 প্যান্ডেমিক চলছে। কিন্তু এটা ঠিকই যে সোশ্যাল ডিস্টেন্সিং যাতে মেনটেন করা হয় এবং ডিজিটাল মাধ্যমেই যাতে চেকিং করা হয়, সেইটা কিন্তু বারংবার ভাবে দেখা হচ্ছে এবং এনশিওর করা হচ্ছে। পায়েল, একেবারেই তোমাদের দুজনকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি। দুমাস লকডাউনের পর গতকালই আকাশপথ খুলে গিয়েছে। বহুদিন ভিন রাজ্যে আটকে থাকা কয়েক হাজার মানুষ নিজের রাজ্যে ফিরলেন। এরই মধ্যে বেশ কিছু বিমান বাতিল হওয়ায় বিপত্তি তৈরি হয়েছে। বিমানে ফেরা যাত্রীদের কোয়ারেন্টাইন করা নিয়েও চরম বিভ্রান্তি জল গড়ালো সুপ্রিম কোর্টে। যাত্রীদের চোখে মুখে স্বস্তি, প্রায় 2 মাসের অনিশ্চয়তা কাটিয়ে ঘরে ফেরার স্বস্তি, সব উৎকণ্ঠা শেষে নিশ্চিন্ত হওয়ার আশ্বাস। 2 মাসের লকডাউন কাটিয়ে শুরু হলো অন্তর্দেশীয় বিমান চলাচল। দিল্লি, বেঙ্গালুরু, চেন্নাইয়ে বিমানবন্দরে আবার যাত্রীদের ভিড়। তবে কোভিড-19 বিশ্বে যেন সবকিছুই পাল্টে দিয়েছে, পাল্টে গিয়েছে বিমানবন্দরও। শারীরিক পরীক্ষার পরই বিমানে ওঠার অনুমতি যাত্রীদের, প্রতি পদে মানতে হচ্ছে নির্দেশিকা। ঘরে ফেরার কাছে সবই তুচ্ছ। तो पूरी फैमिली के साथ मैं यहाँ पे दिल्ली में फंसा हुआ था। आई वॉज रियली मिसिंग माई कॉन्स्टिट्यूएंट्स अ लॉट, और मैं काफ़ी देर से, काफ़ी दिनों से बहुत परेशान था कि कैसे जाऊँगा, अपने लोगों से मिलूंगा। সবাই যে 2 মাস পর গন্তব্যে পৌঁছতে পেরেছেন এমনটা নয়। দিল্লি বিমানবন্দরে বাতিল হয় 80টি বিমান। বিমানবন্দর থেকে ফিরে যেতে হয় কয়েক হাজার যাত্রীকে। বিমান বাতিল নিয়ে অবস্থান স্পষ্ট করেনি বিমান সংস্থাগুলো। বিমান বাতিল নিয়ে ডিজিসি এর কাছে অভিযোগ, লিখিত অভিযোগ করেছেন কয়েকজন যাত্রী। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী টুইটে জানান, প্রথম দিনেই 532টি বিমানে 39,231 জন যাত্রী ফিরেছেন। অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিম বাংলাতে উড়ান শুরু হচ্ছে। বিমানবন্দরে ঢোকা থেকে বিমানে ওঠা, ডিজিসি এর প্রতিটি নির্দেশিকা মেনেই বিমান চলাচল করছে। সংশ্লিষ্ট বিমানবন্দরগুলো এই দাবি করলেও কোয়ারেন্টাইন নীতি নিয়ে বিভ্রান্তি চরমে। অন্য রাজ্য থেকে এলে হোটেলে কোয়ারেন্টাইনে থাকা কি বাধ্যতামূলক? উত্তরটা হ্যাঁ, আবার নাও। এক্ষেত্রে বিভিন্ন রাজ্য নিজের মতো করে নিয়ম করেছে। তামিলনাড়ু এবং কর্ণাটকে হোটেল কোয়ারেন্টাইন মাস্ট। দিল্লি সহ একাধিক রাজ্যে নামলে বাড়ি ফেরার অনুমতি, বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ। এক্ষেত্রে অভিন্ন নীতি তৈরির জন্য ডিজিসিএ-কে নির্দেশ দিক সুপ্রিম কোর্ট। এই আবেদনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি। বেঙ্গালুরুতে নামার পর হোটেলে থাকতে বাধ্য হচ্ছেন রামচন্দ্রন নামে ওই ব্যক্তি। রামচন্দ্রনকে হোটেলে পাঠানো হলেও
কেন্দ্রীয় মন্ত্রীর ক্ষেত্রে নিয়মের বালাই নেই। দিল্লি থেকে বেঙ্গালুরু এয়ারপোর্টে নামেন সদানন্দ গৌড়া, বিমানবন্দর থেকেই সোজা বাড়ি যান তিনি। এ নিয়ে আজব সাফাই মন্ত্রীর ঘোষণা, নিয়ম টিয়ম আম আদমির জন্য, তিনি নিয়মের ঊর্ধ্বে। Practically, the guidelines is applicable to each and every citizen of the country. There are certain persons who are exempted from quarantining when they hold certain responsible posts. আগামী দিনেও কোভিড সতর্কতা বজায় রেখেই বিমান পরিষেবা চলবে, জানিয়েছে ডিজিসিএ। নিউজ 18 বাংলা। হাইড্রক্সিক্লোরোকুইনে আপত্তি। কোভিড-19 মোকাবিলায় হাইড্রক্সিক্লোরোকুইনের ক্লিনিক্যাল ট্রায়ালে আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। কোভিড-19 মোকাবিলায় বিভিন্ন ধরনের ওষুধ কতটা কার্যকর তা বুঝতে পরীক্ষা চালাচ্ছে 10 দেশের কোভিড কোর গ্রুপ। এই তালিকায় রেমডেসিভির, ফ্যাভিপিরাভির সঙ্গে ছিল ম্যালেরিয়ার ওষুধ হাইড্রক্সিক্লোরোকুইনও। এরই মধ্যে কোর গ্রুপের বৈঠকে সিদ্ধান্ত হয় যে আপাতত হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে ট্রায়াল বন্ধ থাকছে। হুর দাবি, হাইড্রক্সিক্লোরোকুইন নিয়ে আরো বেশি পরীক্ষার প্রয়োজন, তারপরেই ফের ক্লিনিক্যাল ট্রায়াল চালু করা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনায় চিকিৎসকের পরামর্শ ছাড়া হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা বিপজ্জনক, বারবার এ নিয়ে সতর্ক করছেন চিকিৎসকরা, কিন্তু তারপরেও কোভিডের চিকিৎসায় অবাধে এর ব্যবহার চলছেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হাইড্রক্সিক্লোরোকুইনের পক্ষে সওয়াল করেন, যদিও আমেরিকার ওষুধ নিয়ন্ত্রক সংস্থা এফডিএ এবং ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে সতর্ক বার্তা দিয়েছিল। The Lancet has published an observational study on hydroxychloroquine and chloroquine and its effects on COVID-19 patients that have been hospitalized. The authors reported that among patients receiving the drug, when used alone or with a macrolide, they estimated a higher mortality rate. The executive group has implemented a temporary pause of the hydroxychloroquine arm within the Solidarity trial. ভারতে করোনা রোগীদের হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া নিয়ে বিতর্ক রয়েছে। ওয়ার্ধা এবং দিল্লির কয়েকজন চিকিৎসক হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারে সমালোচনা করেন, যা ল্যান্সেট পত্রিকায় ছাপা হয়েছিল। তাদের মতে এই ওষুধ ব্যবহারের ফলে দেহে লালা রক্ত কণিকার ক্ষতি হবে। এই বক্তব্যের বিরুদ্ধে সওয়াল করেন এইমসের চিকিৎসকরা। তারা এইচসিকিউ এর সমর্থনে ফরাসি ও দক্ষিণ কোরিয়ার সমীক্ষার কথা উল্লেখ করেন। হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহারের ভবিষ্যতের কথা ভেবে এটি ভালো পদক্ষেপ বলেই মনে করেন এইমসের চিকিৎসকরা। তবে তাঁদের মতে সংকটাপন্নদের উপর এই ওষুধ প্রয়োগ করা উচিত। মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের অধিকর্তা তিনি জানিয়েছেন যে এইমসের চিকিৎসকরা যে সমীক্ষাগুলির উল্লেখ করেছেন তাদের পদ্ধতিগত ত্রুটি রয়েছে। এই ড্রাগ মানুষের ক্ষতিও করতে পারে। এ ব্যাপারে আইসিএমআর এর অবস্থান স্পষ্ট করা দরকার। এই নিয়ে আমরা কথা বলেছিলাম চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের সঙ্গে। তিনি ঠিক কি ব্যাখ্যা করলেন শোনাবো। যার ভিত্তিতে বলেছে সেটা হচ্ছে যে সাইড এফেক্ট প্রোফাইলটা বেশি, তার মধ্যে কার্ডিওটক্সিসিটি 1.8%, রেটিনোপ্যাথি ওরকম 2% মতো, এই কারণে বলেছে। তবে এর মধ্যেও হু যেগুলো বলে তার সাথে আমরা সবসময় যে সেই পথেই চলতে হবে এরকম কোনো কথা নেই। কারণ অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে এই কোভিড চলাকালীন একটা ট্রায়াল করেছে এবং তাতে 350 ওপর হেলথ কেয়ার ভলেন্টিয়ারের ওপর ট্রায়াল দিয়ে দেখা গেছে যে প্রোফাইল্যাকটিক হিসেবে যারা এই ওষুধটা খেয়েছেন তাদের মধ্যে কোভিডের সম্ভাবনা কম। সুতরাং হু যেটাকে এক কথায় না বলে দিচ্ছে সেইটাকে আমি এক্ষুনি সঙ্গে মেনে নিতে নারাজ। নজর রাখবো তেলেঙ্গানায় কুয়োতে দেহ উদ্ধারের ঘটনার কিনারা করল পুলিশ। একটি খুনের ঘটনা চাপা দিতে আরো 9 জনকে খুন করা হয়। গ্রেফতার মূল অভিযুক্ত। তেলেঙ্গানার ওয়ারাঙ্গালে 9 পরিযায়ী শ্রমিককে ঠান্ডা মাথায় খুন করা হয়েছিল। 1 সপ্তাহ পর নিশ্চিত পুলিশ। গত বৃহস্পতিবার ওয়ারাঙ্গাল জেলার গোডেরকুন্টা শিল্পাঞ্চলের পাশে একটি পরিত্যক্ত কুয়ো থেকে প্রথমে 4 জনের মৃতদেহ উদ্ধার হয় এবং তথ্য লোপাটের জন্যই কুয়োতে দেহ ফেলে রাখা হয়েছিল, নিশ্চিত পুলিশ। এমনই দাবি করা হচ্ছে তেলেঙ্গানা ওয়ারাঙ্গালের পুলিশ কমিশনারের পক্ষ থেকে।
মূল অভিযুক্ত এবং তার সঙ্গীদের গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। নিহতদের মধ্যে 6 জন পশ্চিমবঙ্গের বলেই জানা গিয়েছে এবং ঠান্ডা মাথায় খুন করা হয়েছে এবং বাকিরা ত্রিপুরা এবং বিহারের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। গত সপ্তাহে কুয়ো থেকে দেহ উদ্ধার হয় এবং ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। তেলেঙ্গানায় কাজ করত মকসুদ আলমের পরিবার। মকসুদের বন্ধু সঞ্জয়ের সঙ্গে রফিকার ঘনিষ্ঠতা তৈরি হয়। মকসুদের স্ত্রীর দিদির মেয়ে রফিকা। তদন্ত নেমে পুলিশ জানতে পারে রফিকাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় সঞ্জয়। ফেরার সময় ঘুমের ওষুধ খাইয়ে রফিকাকে খুন করা হয়। রফিকার দেহ রেল লাইনে ফেলে চম্পট দেয় সঞ্জয়। সঞ্জয়ের বিরুদ্ধেই অভিযোগ মকসুদের পরিবারের। পুরো ঘটনা ধামাচাপা দিতে ফের খুনের ছক কষেছে। অর্থাৎ একটি খুনকে ধামাচাপা দিতে পরের খুনের ছক, খাবারে বিষ মিশিয়ে মকসুদের পরিবারকে হত্যা করে।